আপনার হেডলাইন এবং ব্যানারে দেখেছেন যে আমি বলেছি বাংলাদেশকে 3টি শর্ত দিয়েছেন। আসলে বাংলাদেশ কেন, এটা তারেক জিয়াকে 3টি শর্ত দিয়েছেন। 3টি শর্ত তারেক জিয়াকে দিয়েছেন। এই 3টি শর্ত দিয়েছেন তারেক জিয়াকে। এখন যে শর্তগুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং আপনারাও আপনাদের মতামত কমেন্টসে জানাবেন কার কি মতামত। তো এর ভিতরে আপনারা সকলে জানেন যে 2 দিন আগে আমাদের নোবেল লরিয়েট একমাত্র নুনুস অলরেডি ফ্রান্সে চলে এসেছেন। উনি ফ্রান্সের নিজ বাড়িতেই এই মুহূর্তে অবস্থান করছেন এবং বহাল তবিয়তে আছেন। আর ওনার যে অফিস, সে অফিসে আজকে সকালে উনি গিয়েছিলেন, ঘন্টাখানিক ছিলেন ওনার অফিসে, পরে বেরিয়ে এসেছেন আবার ঘরে। এই অবস্থা নুনুস গভর্নমেন্টের। বাকিদের অবস্থা তো আপনারা জানেনই। এদিকে আবার আসিফ ষাঁড়, তিনি একটা জরিপ চালিয়ে সেখানে 4 ঘন্টায় যেই রিফ্লেক্ট পেয়েছেন তার মধ্যে দেখা গেছে ওনার জরিপে উনিই ফেল করেছেন। কারণ উনি 26,000 লোকের মধ্যে প্রায় 16,000 লোকই ওনার বিপক্ষে, বাকি 9,500 ওনার পক্ষে ছিলেন। এই ছিল মূল ঘটনা। এরপরে তো বাকি সবকিছু আপনারা জানেন। কোরবানির দিন কি হলো, কোথায় গ্যাঞ্জাম হইলো, কোথায় চামড়া নিয়ে সংঘর্ষ হলো, কোথায় মাংস বিতরণ কোথায় হবে, এগুলো নিয়ে মারামারি হইলো, এগুলো সব আপনারা জানেন। যেটা জানেন না বা যেটা এখনো হয়তো শুনেননি, কেউ কেউ হয়তো শুনেছেনও, কিন্তু যেটা নিয়ে হয়তো আগামী সপ্তাহখানেকের ভিতরে কথাবার্তা চলবে বা সামনের দিকে আসবে, সেটা নিয়ে আসলে আলোচনা। আপনার এর ভিতরে একটা জিনিস জানেন যে বাংলাদেশের পাসপোর্ট আবার অ্যাকসেপ্ট ইসরায়েল, মানে পৃথিবীর সব দেশেই পাসপোর্ট বৈধ, অ্যাকসেপ্ট ইসরায়েল মানে ইসরায়েল যেতে পারবেন না বা ভিসা নিতে পারবেন না, এই ধরনের একটা নিয়ম চালু করার জন্য অলরেডি পাসপোর্ট নতুন করে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। তো এটা হচ্ছে ধান্দাবাজি। কারণ হচ্ছে যে আপনারা বলি যে ইসরায়েল অ্যাকসেপ্ট ইসরায়েল থাকুক চাই না থাকুক, ইসরায়েল কিন্তু বাঙালিরে ভিসা দিবে না, দেয়ও না। বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্কই নেই, সুতরাং ভিসা দেয় না। কোথাও থেকে গেলে পৃথিবীর কোনো দেশ থেকে চেষ্টা করলো ভিসা দেয় না। সেটার প্রমাণ আমি ফ্রান্স থেকে বাংলাদেশি পাসপোর্টে, এখন না, এটা 2013 সালে, মানে আমার এটা চেষ্টা করছিলাম ফ্রান্স থেকে, এটা বাংলাদেশি, আমাদের এক বাংলাদেশি ভাই, আমি বলতে আমি তার সাথে গিয়েছিলাম আর কি। চেষ্টা হচ্ছে ইসরায়েলের ভিসা, কারণ সে চ্যালেঞ্জ করছিল, পরে তার নিয়ে তার পাসপোর্ট, আমার যেহেতু পাসপোর্ট নাই বাংলাদেশি, তার পাসপোর্ট দিয়ে আমরা ট্রাই করলাম, কিন্তু সরাসরি বললো না, কোনো বাংলাদেশি পাসপোর্ট ওরা ভিসা দিবে না, যেটা আমি জানতাম। এখন হঠাৎ করে আবার সরকার ওইটা আনতেছে। তার কারণ হচ্ছে এই বুদ্ধিটা করছে আসলে পাকিস্তান, কারণ পাকিস্তানের পাসপোর্টে এটা আছে, সুতরাং পাকিস্তান প্রেশার করছে অনেকে, বাংলাদেশ বাই লোক এটা দেওয়ার জন্য, সুতরাং সেটা চেষ্টা করতেছে, তবে সেটা রাখতে পারবে কিনা জানি না। তো এদিকে আপনারা সকলে জানেন যে তারেক জিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে আমেরিকায় ঢুকার। জাতিসংঘের যেহেতু মিটিং আছে এবং আমাদের খলিলুর রহমান যেহেতু জাতিসংঘের প্রেসিডেন্ট পদপ্রার্থী, সবকিছু মিলে উনি জাতিসংঘে যেতে হবে এবং যেতে হলে ওনাকে ভিসা নিষেধাজ্ঞাটা তুলতে হবে। সুতরাং এই তদবির যখন চলছেন তখনই নাকি ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে 3টি শর্ত দিয়েছেন। শর্ত নাম্বার 1, সেটা হচ্ছে যে বাংলাদেশকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্র আছে, তারা কেউ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তবে যেহেতু আপনার আমাদের জাতির পিতা না, এই মানুষের পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম বইলা যে একটা ইব্রাহিম চুক্তি আছে, আমেরিকা যেটা বানাইছিল 2022 কি 23 সালের সম্ভবত, বা তারও পরে বা আগে, ওই চুক্তি অনুযায়ী সকলকে ওই চুক্তিতে সিগনেচার করতে হবে, সেখানে বাংলাদেশকেও করতে হবে। মানে স্বীকৃতি প্রদান করতে হবে। দ্বিতীয় যেটা, যদি স্বীকৃতি না দাও, বাংলাদেশ যদি স্বীকৃতি না দাও, তাইলে ওনাদের সামনে 2টা পথ খোলা আছে। একটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রামের পুরো অংশটাকেই, ওই যে চুক্তি হয়েছে একটা,
এই চুক্তির আওতায় মানে ওদের নৌঘাঁটি করবে চট্টগ্রাম বন্দরে, সরাসরি চট্টগ্রাম বন্দরে ওদের নৌঘাঁটি বা নৌজাহাজ থাকবে, সেন্ট মার্টিনে থাকবে ওদের কিছু, কক্সবাজার বিমানবন্দরটাকে ওদের বিমান উঠানামার জন্য দিতে হবে, যুদ্ধ বিমান। এবং ওদের নাকি এখনকার যেটা দায়িত্ব সে চাইতেছে সেটা হচ্ছে যে আপনার মিরসরাই যে ইকোনমি জোন পুরোটাকেই আসলে আপনার আমেরিকান সেনাবাহিনী থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে। এই যদি আপনি কি না দেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেন, এবং সেকেন্ড চুক্তি যেটা সেটা হচ্ছে যে আপনার করিডোর দিতে হবে। কোন করিডোর? মায়ানমারের সাথে। তাহলে এখানে যে তিনটা দাবি, এক হচ্ছে আপনি ইসরায়েলের মাইনা নিলে বাকি দুইটা আচ্ছা ঠিক আছে আমরা একটু পিছায় হাঁটবো, কিন্তু পিছাই তো হাঁটবে না, এটা করবেই। আর যদি এটা না মানেন, যদি সরাসরি না মানেন, আপনি যদি বলেন যে না, তাইলে আপনাকে এই দুইটা দিতে হবে। এখন আপনারা একটা কথা বলেন আমারে, ধরেন ডোনাল্ড ট্রাম্প বলে যে ঠিক আছে তারেক ভাই আপনি কালকে আসেন, উনি হোয়াইট হাউসে গেলেন, সমস্ত টিভি সাংবাদিকদের সামনে একটা হাত মিলেন, তখন বলে যে ওই যে কাগজ দিলাম, এই যে কাগজ নাও, সাইন করো, তুমি ইসরায়েলের সমর্থন দিলাম। কোন বেটার পাশায় ওই জোর আছে যে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর বলে যে না ভাই আমি করতাম না? আপনি মুড়ি খান, কইতে পারবে? কইতে পারবে না, এই সাহস তো নাই। তো এই সাহস কিন্তু একমাত্র শেখের বেটির কাছে ছিল, যার কারণে পারে নাই এতদিন। এখন এই তিন শর্তের বেড়াজালে এখন খলিল মিয়া প্রচন্ড প্রেসারে, কারণ উনাকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হইতে হয়, উনাকেও এগুলো মানাইতে হবে বাংলাদেশ সরকারকে। এবং যদি মানাইতে না পারে তাহলে ওনারও বিপদ, বাকিদেরও। তো ওনার বিপদ কিন্তু আমেরিকান পাপেট, উনি কাজগুলোই করতেছেন আমেরিকান। তা পাকিস্তান, যেটা পাকিস্তানের ভাই বাংলাদেশ, সুতরাং অ্যাকসেপ্ট বাংলাদেশ লিখে একটু তা মূল ঘটনা হচ্ছে যে অ্যাকসেপ্ট বাংলাদেশ করব এটা যেটা কথা, এটা ধান্দা। বললাম না যে হয়তো করবে, পাসপোর্টের নামে কিছু পয়সা করে নিবে, নিয়া বাজেট টাজেট হবে, নতুন পাসপোর্ট হবে, এরপরে আমেরিকার পুনরায় যায় আবার এটা বাদ দিবে, বিশাল একটা লুটমাট চলবে। আর এর যে প্রেশার সেটা আপনারা একটু বুঝতে পারবেন। ওই যে ডোনাল্ড ট্রাম্প গরু এটাও জবাই করতে দিল না, কারণ হচ্ছে তো ওই গরুরে কি করবে জানেন? ওই গরুটা নাকি চিড়িয়াখানায় যে আছে ওগুলো পয়লা চুল কাটবে, পরে বাঘের আর খাওয়ার করবে, সিংহ আর বাঘের খাওয়ার হবে ওটা পরে। এর দু প্ল্যান। আর এদিকে পুরো বৃহত্তর চট্টগ্রামটা যে চাচ্ছে তার একটা জিনিস হয়তো আপনারা মিলাইতে পারেন। একটা জিনিস দেখেন, বাংলাদেশে কোথায় ছাত্রলীগ মিছিল করবে, কোথায় কি করবে, এটা গোয়েন্দা তৎপরতা, গোয়েন্দা রিপোর্ট পাওয়া যায়, ধাই ধরে ফেলায়, মিছিলের আগেই ধরে ফেলায়। আর এই জায়গায় ওই যে জঙ্গল সলিমপুরে পুরা রাস্তা কাইটা দিয়া, বুলডোজার দিয়া আপনার কি বলে র্যাবের দপ্তর ভাঙে দিছে বুলডোজার দিয়া। এইটা নাকি ওনারা জানে না। AK-47 দিয়া 1 ঘন্টা গোলা তো গুলি করছে ওরা, র্যাব তো গুলি করতে পারে না, এটাই এরা নাকি জানে না। তো এগুলো সব হচ্ছে যে আমেরিকার মূলত একটা চাল, যে এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে কইরা দিবে যাতে সরকার বাধ্য এই জায়গা দিতে। সরকার তো চুক্তিভিত্তিক সরকার, উনি আসছেন, উনি এগুলো করতে হবে। এখন সরকার হয়তো বলতে পারেন যে আমরা ইসরায়েলকে যদি সমর্থন দেই তাহলে বাংলাদেশের এই জঙ্গি মুসলমানরা খেপা যাবে, এরা হরতাল মিছিল মিটিং চালায়া যাবে, এটা সমস্যা। তার চেয়ে আপনি চট্টগ্রাম বন্দর ব্যবহার করেন, এইখানে ক্যাম্প করেন, করিডোর করেন, কোনো সমস্যা নাই। এইগুলো এক। আর এখন ঘটে যে জামাত এবং বিএনপি সবাই জানতো কি কি চুক্তি, সুতরাং এরা একটা প্যাচে আছে। আর ওই যে জিসুমিয়া আরো কি কি চুক্তি, এগুলো তো কইরাই ফেলবে সরকার হয়তো আগামী 10-15 দিনের ভিতরে। তবে আপনারা এই যে বললাম যে ইসরায়েলের সিগনেচার, এটা তো কাল পরশু না শুনলো 1 মাস ওয়েট করেন, 2 মাস ওয়েট করেন, বা 3 মাসের ভিতরে, মানে এইটা আপনার শুনবেনই। এটা আপনি শুনবেনই, কারণ হচ্ছে নোবেল প্রাইজ দিবে সম্ভবত আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। এইটার আগেই সমস্ত মুসলিম দিয়া চুক্তিটা করাইয়া ছাড়বে ডোনাল্ড ট্রাম্প, এবং যেটার প্রেশার বাংলাদেশের উপরে যাবে, এবং বাংলাদেশ সরকার কইরাও ফেলতে। কেন এত ওনার তো আসছেনি সিগনেচার দিয়ে যে স্যার আমরা এই চুক্তি। তো 3টা চুক্তি তো বুঝলেন। প্রথম চুক্তি, ইসরায়েলকে সমর্থন দিতে হবে রাষ্ট্র হিসেবে। দ্বিতীয়, যদি এটা না দাও তাহলে সেকেন্ড চুক্তি হচ্ছে যে তোমার চট্টগ্রাম বন্দর সহ বৃহত্তর চট্টগ্রামে ক্যাম্প, বিমান ঘাঁটি এগুলো সব করতে দিতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে আপনার
করিডোর যেটা কথা হয়েছে, যেটা চুক্তি হয়ে গেছে আগে, ওইটার এবার পরিকল্পনা সহ বাকি কাজ বাংলাদেশ সরকারকে করতে হবে। এই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি। এখন আমরা দেখতে থাকি যে মানে কোনটা কোথায় যায়, এবং যেটা আপনাদের প্রমাণ হিসেবে যেটা বললাম যে জঙ্গল সলিমপুরের এটা আপনি জাস্ট একটু মিলাই নেন আমার কথার সাথে। আপনার যদি বিশ্বাস নাও হয় তারপর আপনি নিজে নিজে মিলান, কারণ বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন আমি মনে করি যে ওনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝেন, জিও পলিটিক্স ভালো বুঝেন। সুতরাং আমার চিন্তা এইভাবে, আপনারা একটু হিসাবগুলো মিলান দেখেন। তা নাইলে এমন কি প্রেসার ছিল যে এই ডোনাল্ড ট্রাম্পও জবাই করতে দিল না, নেইমার তারপরে কুদ্দুস মুদ্দুস কত রকম পাটোয়ারি মাডোয়ারি রেখেও গরু জবাই দিল না, ডোনাল্ড ট্রাম্প রাখছে আর কি, গরু এই গরু জবাই দিলে কি ক্ষতি হয়? তো এগুলো সব যদি আপনি একটা একটা করে ডট মিলান, ডটগুলো যদি মিলান, তাহলে আমার মনে হয় আপনার মাথায় ঢুকবে যে কোথায় কি চলছে, কোথায় কি হবে। তবে পাইক্যাদের বুদ্ধিতে পাসপোর্টের উপর যে কাম করতে আসতেছেন আবার উনি, এইটার যে কি ঠেলাটা আবার খাইবেন, ট্রাম্প তো পাগলা। ধরেন আমি এই ভিডিওটা আপনার সকালে যাচ্ছে, এখন বাংলাদেশ টাইম 11টার সময় যাচ্ছে, ধরেন এই সময় আপনি 11টার সময় ভিডিও দেখলেন আর 2-3 ঘন্টা পর ট্রুথ সোশ্যালে দেখলেন যে ডোনাল্ড ট্রাম্প লেখা দিছে যে সবাই ইসরায়েলকে সমর্থন করো এবং ওই যে জাতির পিতা ইব্রাহিম দলিলে সাইন করো, না হলে দিতাছি। তখন কিন্তু অবাক হয়েন না, যার কারণে আগে থেকেই বলতেছি এই ঘটনা হতে যাচ্ছে এবং এই চুক্তিতে স্বাক্ষর করার সম্ভাবনা 99% বাংলাদেশের। কারণ তারেক ভাইয়া সবার ভাইয়া নিয়ে আইছে প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, ওনার দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ দেশ ইনুস কাকা বেচে দিয়ে গেছে, এখন ওই যে গরিবের বউ সবার ভাবি কয় না, আসলে এটা না। আমাদের অবস্থা হচ্ছে যে ওই যে ধর্ষিতা নারী ধর্ষণের প্রমাণ করতে, যেমন ওই যে আমাকে কোরআন হাদিসে আছে 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষ লাগবো যারা সাক্ষী দিব হ হ হ এবার দর্শন করছে। ওই রকম অবস্থা যে আমরা দর্শন হব, দর্শন হচ্ছি। এইগুলোকে কাজে লাগানো যায়, কিন্তু একটা এক্সাম্পল আমরা দেখেছি, কারণ হচ্ছে যে ওই মেট্রো রেলের পাশে যে আপনার একটা আইল্যান্ডের মতো আছে না, সেখানে তো ফুলের গাছ, এই গাছ সেই গাছ, এই আকামা জিনিসগুলা লাগাই রাখছে, বুঝলেন নাকি? এটাতে কোনো আউটপুট নাই, আপনার ফুল দিয়ে আমাদের কি হবে? এখন আমরা এগুলাকে গতকালকে আমরা এগুলাকে আপনার গত 2-3 দিন থেকে গরুকে খাওয়াই দিলাম আমরা। তারপরে গরু ইতিমধ্যে মানে আপনার মল ত্যাগ করে মানে মূত্র ত্যাগ করে সেখানে একটা সারের একটা মানে আবহাওয়া তৈরি করছে। এখন আপনি সেখানে মানে যাই আপনি সেখানে ফলান না কেন, সেটা কিন্তু ব্যাপকভাবে ফলনটা বাড়বে। হ্যাঁ, আপনাদের ওই যে মানে আপনারা হয় কি, আমরা কিন্তু বেশিরভাগ লোক গ্রাম থেকে আসছি, আমরা কাদা মাটির মধ্যে বাস করি। সুতরাং আপনারা যদি পাকা টাকা করিয়ে আমাদেরকে এগুলা দেন, এতগুলি সাজাইয়া সুজাইয়া দেন, এগুলো কি আর আমাদের, আমরা তো আমাদের নিজের আত্মপরিচয় তো আমরা ভুলে যাব। তাহলে আমাদেরকে এই কাজগুলো তো আমাদের করতে হবে। তো আমরা এই জন্যই এগুলো করা হয়েছে। তারপরে আবার দেখলাম বেরসিক মন্ত্রী যাইয়া বললেন যে এটা তো সিটি কর্পোরেশন যারা দিচ্ছে তাদেরকে দায়ী করা হোক। আরেক মন্ত্রী যাইয়া আল্লাহর রহমতে উনি বলছেন না না, এটা তো তারা এমনি আসে নাই, তারা তো বৃষ্টির জন্য আসছে, আসার পরে এখন বৃষ্টির কারণে যদি এখানে আশ্রয় নিয়ে থাকে, তো আসলে তো তাদের মল ত্যাগ হবে, এখন মূত্র ত্যাগ হবে, আপনার এখন গাছগাছড়া গুলো খাবে, পাতার ত্যাগ গুলো খাবে, গরু তো যেটা অভ্যাস আছে। তো সুতরাং এখানে আমরা ওনাদের মধ্যেও একটা সুন্দর একটা কনভারসেশন দেখলাম, একটা বাহাস দেখলাম 2 মন্ত্রীর মধ্যে, এটাও আমরা খুব উপভোগ করছি। তো এইভাবে আপনাদের আমাদের এই যে সুন্দর একটা পরিবেশ আবহাওয়া সৃষ্টি করছেন, যেমন আপনি যদি এখন মানে আমাদের অভিজাত এলাকা গুলশান লেকের পাড় দিয়ে যান, আপনি মানে নাক বন্ধ করতে হয়, বুঝছেন নাকি? তো সুতরাং এই মেট্রো রেল এটা পরিষ্কার থাকবে কেন?
আচ্ছা ঠিক আছে রাজাক ভাই, এখানে আপনি ঠিকই বলছেন মেট্রো রেল পরিষ্কার থাকবে কেন। এখন আমি দর্শকদেরও মতামত, দর্শক মন্ডলী আপনাদের কাছ থেকেও আমরা সেই ধরনের মতামত আশা করছি। রাজাক ভাই যে আঙ্গিকে শুরু করলেন, হ্যাঁ তাহলে ধান চাষের জন্য আমাদের মেট্রো রেল এবং কাদামাটির জন্য আপনি যে বলছেন গ্রামে যেতে হবে না, কাদামাটি আমরা মেট্রো রেলের নিচে পাবো আধুনিক পদ্ধতিতে মেট্রো, এবং মেট্রো রেলের নিচে যে ট্রাক্টর দিয়ে চাষ করতে হবে না, হাল দিয়ে চাষ করতে হবে না, এমনি মাটিকে উর্বর করা হয়েছে এবং মাটি এখন ধান, আপনি বলছেন ধান সহ অন্যান্য যে কিছু আমরা মেট্রো রেলের নিচে চাষবাস করতে পারি। আমি দর্শকদের একটু কয়েকটা মতামত নিয়ে নিই। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। টাকলা ভাই কেমন আছেন? জি ঈদের সময় ভালো আছি। জি অনেক ধন্যবাদ। আমার টাক দেখা যায় না আজকে, জি আজকে ক্যাপ পরেছি, আপনি আসবেন তার আগেই আমি কিন্তু মাথা রেখে ফেলছি। জি ধন্যবাদ কাশেম চাচা সহ আপনাকে ঈদের শুভেচ্ছা। জি নয়ন নয়ন নয়ন, জি ধন্যবাদ। ভারতের শক্তিশালী ট্রাক্টর আছে, সেই ট্রাক্টর দিয়ে মেট্রো রেলের নিচে হাল চাষ করলেই ধান চাষ হবে। জি ট্রাক্টর লাগবে না, ভারত থেকে ট্রাক্টর তো আমরা আনবই না, এমনিই তো চাষাবাদ উপযোগী হয়ে গেছে মেট্রো রেল, যা দেখেছি আমরা মেট্রো রেলের নিচে। তো সেই ক্ষেত্রে ট্রাক্টরের তো দরকার না। আবার বলছেন ভারতের কথা, ট্রাক্টর আমাদের লাগবে না, আমরা পাড়াই এই চাষবাসের উপযোগী করে বলে যে গরু বাইন্দা। জি অতিথি ও সঞ্চালককে ঈদের শুভেচ্ছা, বাংলা অ্যালার্ট। জি ধন্যবাদ। মেট্রো রেলের নিচ দিয়ে গতকাল রাত 2টা বাজে ফিরছিলাম, তখন দেখে মনে হলো খাল খনন অতীব জরুরি। হ্যাঁ এই যে খাল খনন একটা কর্মসূচি আছে, সেটা এটা তো সেটার কাছাকাছি গিয়েছে। মৃণাল ঢালি আপনাকে ধন্যবাদ। জি আক্তার জামান বলছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পকে লালন পালন থেকে শুরু করে বাজারে তোলা এবং জেল হাজতে পরে চিড়িয়াখানায় পুরো প্রক্রিয়াটি রাজকীয় ডোনাল্ড ট্রাম্প বলে কথা। আচ্ছা এখানে কিন্তু আমি এখন যেটা বলছি, যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে এখানে স্যাক্রিফাইস করার কথা ছিল বাংলাদেশে, সেটা না স্যাক্রিফাইস করলে তাহলে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াতো, সেটা নিয়ে কিন্তু আমরা উদ্বিগ্ন আছি। জি এখন ডোনাল্ড ট্রাম্প যে থানায় ছিলেন, থানায় তিনি কিভাবে সময়টা কাটিয়েছেন, এটা কিন্তু ভাই আপনি রাজাক ভাই আপনি জানেন তো, এএফপি তে আলোচনা হয়েছে, সংবাদ হয়েছে, তারপরে কি পত্রিকা ইংল্যান্ডের, সারা বিশ্বব্যাপী হয়েছে এটা। কিন্তু আমেরিকার হোয়াইট হাউসে কিন্তু পৌঁছায় নাই। হোয়াইট হাউসে পৌঁছাইলে নিশ্চয়ই বাংলাদেশে গত রাতেই অ্যাটাক হয়ে যেত। জি ভাই মেট্রো রেলে যদি গরুহাট না বসে তাহলে কিভাবে বুঝবেন রাষ্ট্র পরিচালনায় কোন সরকারের ক্ষমতা কতটুকু, সক্ষমতা কতটুকু। হ্যাঁ এই যে বোঝা গেছে সরকারের সক্ষমতা কতটুকু। ভালো বলছেন। জি আসসালামু আলাইকুম। আমার জীবনে ঢাকা শহরের অন্যান্য শহর থেকে যে পরিমাণ গরু ফেরত আসছে আমার জীবনে আমি কখনো দেখিনি। 10-20 লক্ষ গরু উঠলে তার ভিতর, আচ্ছা অনেক গরু নাকি বিক্রি হয়নি। জি ঝন্টু শিকদার, জি ধন্যবাদ। মোহাম্মদ আলী, যে দলের উপর থেকে নিচের সকল নেতা কর্মী বলে মেট্রো রেল পদ্মা সেতু টানেল দিয়ে কি দরকার ছিল, হ্যাঁ তারা এটার গুরুত্ব বুঝবে কিভাবে। আচ্ছা জি রাজা ভাই মেট্রো রেল সম্পর্কে, মেট্রো রেলের ধান চাষ, মেট্রো রেলের নিচ দিয়ে ধান চাষ, পাট চাষ অথবা অন্য কোনো কিছু করার, সবজি চাষ, আর গুরুত্ব এটা আপনি আর 2 মিনিট বলেন, তারপর আমি ডোনাল্ড ট্রাম্পের দিকে যাব। মানে ডোনাল্ড ট্রাম্পের কথাও বলবো। দেখেন আপনারা সাথে এই যে আমাদের এত মানে 18 কোটি লোকের দেশ, 500-700, 2,000, 2,000, 5,000 বাচ্চা তো এটা মারা যাইতেই পারে নাকি। তো এইটা নিয়ে যদি আপনারা এত মানে হইচই করেন, তাহলে আমরা এই মেট্রো রেল একটা মানে মেট্রো রেলের মতো একটা ব্যাপার আমরা সামনে আনবই, স্বাভাবিক। হ্যাঁ কারণ হচ্ছে যে মেট্রো রেল করিয়া কি হবে? আমরা তো আইসেই বলছি মেট্রো রেল এটা কোনো কামের জিনিস না, আমরা মনোরেল করবো নাকি। মনোরেল করতে তো সময় লাগবে, এবং সময় কতদিন লাগে এটা আমরা জানি না। এখন এই মেয়াদে না পারলে আগামী মেয়াদে আমরা করবো নাকি। তো আপনারা কত কথা বলেন, খালি আমরা হাত পাইলেই খালি এই মানে বাচ্চা মারা গেছে, বাচ্চা মারা গেছে, ওই মানে ওখানে আবার দামাতের কথা টানে, সৌদি আরবের কথা, মিডল ইস্টের কথা টানে, ওখান থেকে টাকা নিয়ে নাকি হসপিটাল করা হয়েছে। এখানে মানে এখন আপনার এই এসির গ্যাস লিক হয়ে গেছে, এখন এটা আদ্দিন হসপিটাল কি করবে? পুরান এসি হয়ে গেছে, এখন এটা কি ওনার কি কারিগরি টাকা আছে নাকি আপনার জন্য নতুন এসি লাগাই দিব? একদম ঠিক কথা। তো আপনারা যদি খালি এগুলো নিয়ে চর্চা করেন, তখন আমরা তো এইসব মেট্রো রেল হবে, আমাদের তখন এই ডোনাল্ড ট্রাম্প হবে, আমরা তো এগুলো নিয়ে করব। তারপরে আমাদের স্যারকে আপনারা দোষারোপ করেন, উনি চলে গেছে। স্যার তো মানে ব্যাংকার অফ দি পুয়ার নাকি,
উনি ফ্রান্সে যাবেন না, কোথায় যাবেন? উনি তো ফ্রান্সেই যাবেন। ফ্রান্সে উনি গেছে। যদি যেটা ফ্রান্সে তো উনি আরো আগে গেলেন না কেন? সেটাই তো আমাদের প্রশ্ন। হ্যাঁ। স্যারে তো সাকসেসফুল, স্যারে তো একটা এজেন্ডা নিয়ে আসছিল। এই যে শেখ হাসিনা সরকার, এই বেরোশির সরকার আসিয়া কয় গরিব কমাই ফেলামো, গরিব 18% নিয়ে আসছে, স্যার এটা 48% উঠে ফেলাইছে। এখন এটা যদি না উঠায় বাহ, ব্যাংক চলবে কিভাবে বাহ। ভাই? ইয়েস। ব্যাংক চলবে কিভাবে? ভিক্ষা আসবে ঋণ কাকে দিবে? বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ হ্যাঁ, থেকে আমাদের কাছে আর কি শ্রীলঙ্কা থেকে, তারপরে মানে আপনার এই নেপাল থেকে, বার্মা থেকে কি গরিবানিয়া থেকে লোন দিব নাকি? বুঝলেন না? তো আমাদের এখানে তো লোন দিতে হবে, তো আমাদের গরিব বানাইতে হবে না? রাজ্জাক ভাই, আপনি একদম পয়েন্টটা বুঝে গেছেন। আমরা এই ধান চাষটা আগামী বছর করলে মনে হয় ভালো হয়, কারণ আগামী বছরের সব কটে মেট্রো স্টেশনের নিচেই গরুর হাট বোর্ড। না, অপেক্ষা করা যাবে না আক্তার সাহেব, অপেক্ষা করা যাবে না। ধান চাষ, পাট চাষ, শাকসবজি চাষ করতেই হবে, এই কারণে যে আমাদের বেশি দিন অপেক্ষা করা যাবে না। একটা স্টেশন যেহেতু ধ্বংস হয়েছে, মানে চাষ উপযোগী হয়ে গেছে, এটা দিয়ে শুরু করতে হবে, পরের গুলো পরে, এটা শুরু করতে হবে। রাজ্জাক ভাই, আপনি একটু বলতে থাকুন, আমি একটা না ওই যে এখন মনে করেন যে নিচের দিকে শুরু হবে, তো হ্যাঁ আগামী দিনে হয়তো মানে সামনের দিকে করব, মানে উপরের দিকে করা হবে, যেখানে যেখানে খালি জায়গা আছে। এই যে একটা স্টেশন করে রাখছে কত বড় বড়, এগুলো তো দরকার নাই। হ্যাঁ, তারপরে আপনার এই আপনার আরো কত স্থাপনা করে রাখছে, এগুলো তো ইউজলেস। আজকে দেখলাম যে ভিডিওতে দুইজন ভদ্রলোক বলতেছে যে ওনাদের কথাটা আমার খুব ভালো লাগছে, যে সংসদ ভবনের সামনে এত বড় খালি জায়গা পড়ে আছে, আগামী বছর সেখানে সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলা সেখানে আনা হবে। সেই গরুগুলা সেখানে থাকলে, সেখানে যখন কি তারা মল ত্যাগ করবে, মূত্র ত্যাগ করবে, সেখানে সার হবে, সেখানে ফসল হবে। এটা মানে যাতে আমাদের মানে আপনার আমাদের যে খাদ্য সংকট আছে সেটা কিছুটা প্রশমিত হবে। সংসদ ভবন আছে, তারপর আরো একটা প্রস্তাব ওই ভদ্রলোকেরা দিছে যে এই আমাদের যে সরকারি হাসপাতালগুলোর সামনে আছে, এগুলোর সামনে যদি আমরা গরুর হাট করি, তারা এই যে মানে রোগীগুলো আছে, রোগীগুলো আসিয়া গরু টরু দেখিয়া তাদের মনটা ভালো হবে। বুঝছেন না? ঢাকা ইউনিভার্সিটিরও বিভিন্ন জায়গা ফাঁকা আছে, ওগুলো তো গরুর হাট বসাইতে হবে। গরুর হাট সংসদ ভবনের সামনে ফাঁকা আছে, পড়ে থাকতে পারে না। না। গরু থাকলে সেখানে সার হবে, মানে মূত্র ত্যাগ করবে, সেখানে যা ফলা যা যা মানে রোপণ করবে তাই হবে। সুতরাং এই সরকার মানে এটা যারা সমালোচনা করে, তারা তো আমার এই যে উন্নয়নের মানে আপনার মানে অগ্রগতির পথে বাধা, তাদেরকে এই দেশ থেকে আমরা এইটা আক্তার জামান এই বাচ্চা মরছে, এই মরছে, সেই মরছে, এইসব নেগেটিভ কথা না করি, এই পজিটিভ দিকে আসুন আপনারা। যেমন আমরা খাল, এই পজিটিভ খাল ঢাকা শহর মতিঝিলে কাটা হবে, খাল মতিঝিলে কাটা হবে, খাল আমরা খাল কাটাতে দরকার হলে মেট্রো রেলের নিচে দিয়ে খাল কাটা হবে, অসুবিধা কি আছে? ওইটা অনেক সুন্দর লাগবে। মেট্রো রেলের এই যে ভালো প্রস্তাব দিয়েছেন, মেট্রো রেলের নিচ দিয়ে যদি খাল হয়, আমরা মেট্রো রেলে উঠবো, আমরা মাছ চাষ করবো। মানে মাছের লাভ সাপ দেখতে কত আনন্দ হবে আমাদের। আরে আপনি ওই প্রজেক্টের আপনি চিফ হবেন। আমরা এখন খালি নেগেটিভ কথা বলেন না। ওকে আমরা এখন মানে আমরা এখন আমরা সিনেমা দেখি, আমরা নাটক দেখি, মনটাকে আপনি রাখেন, খালি নেগেটিভ ভাবি মনটাকে খারাপ, খালি নেগেটিভ ভাবার কোনো মানে নাই। আমি মাকসুদ আলী সাহেব, ইরানিয়ান কালচারাল সেন্টার ইন ঢাকা, দে ট্রাই টু বাই ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এখানে যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে যে নিয়ে এসে মাকসুদ আলী সাহেব, এটা বানাবে সারা পৃথিবীতে এখন আলোচনা হচ্ছে, শুধু হোয়াইট হাউস জানে না। হোয়াইট হাউস জানলে কিন্তু ঢাকা অ্যাটাক হয়ে যেত। ঢাকা অ্যাটাক ছায়াছবি একটা আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে এখন চিড়িয়াখানায় আছেন, এখন আমি আশঙ্কায় আছি চিড়িয়াখানার অন্য প্রাণীদের কি হবে। চিড়িয়াখানার অন্য আছে, দেখেন আমাদের কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প যে মানে আমরা নারায়ণগঞ্জে যে খামারি ভাই আছে, তাকে স্যালিউট জানাই। তার সে এমন একটা আবিষ্কার করছে, এরকম একটা মহিষ কোথায় সে পালুক, সে তার একবারে ট্রাম্পের মতো। আমাদের তো এখন আপাতত ওই মানে আমাদের 2 বছর আগে আমাদের একটা আইডেন্টিটি ছিল যে মানে আরো আমার মনে হয় আরো কোনো বেশি আনন্দের ব্যাপার আছে সেখানে, সেটা আহরণ করতে গেছেন আর কি।
আজকে হ্যাঁ। মানে ঈদের আগের দিন উনি চলে গেলেন, আমরা আসলে কষ্ট পাচ্ছি আর কি। কারণ ও, ঈদের আপনি- আনন্দটা আপনি যে ঈদের বলছেন না, ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করে নেওয়ার জন্য, তো এটা তো আর ভাগাভাগি করে স্যারের সাথে নিতে পারলাম না আমরা। তো স্যারের যাওয়ার আপনি আপনার সাথে এই যে গান শোনার ফাঁকে দিয়ে আমাকে একজন মেসেজ পাঠালো যে স্যার যে গেল আরেকটা কারণও আছে। স্যার আসলো বাংলাদেশে ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য। উনি অনেক চেষ্টা করছেন এবং করছেন, ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে, এখন আবার ফ্যাসিস্টরা বলে যে আমি আবার দেশে ফিরে আসবো। এখন এটা করার সাথে সাথে স্যারের যারা সিপাহ সালারা ছিল, এই যে মানে কুলাঙ্গার গুলা আবার স্যারকে দোষারোপ করতেছে যে স্যার এটা তো কোনো বিপ্লব না, এটা তো ষড়যন্ত্র, এটা তো ডিপ স্টেটের কারবার। অমুকেও বললো যে আপনারা যে আমেরিকার সাথে গোপন চুক্তি করছেন এটা তো আমরা জানি না, ও বলে আমি জানি না, সে বলে আমি জানি না। তো স্যার এই মানে কুলাঙ্গারের দেশে স্যার কি থাকতে পারে? আর যেখানে যদি ফ্যাসিস্ট বাংলাদেশে চলে আসে, সেই মানে অলক্ষণের দেশে এই স্যারের মতো ব্যক্তিত্ব কিভাবে আসে বলেন? আমি দেখি আসা যায়। এইবার স্যারের বিষয়ে আমার একটু বলতে দেন। আমি তো, আপনি প্রসঙ্গটা যেহেতু তুলেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা গান থেকে তো অন্যদিকে চলে যাচ্ছি, খুব ভালো হয়েছে। আপনি যেহেতু বলেছেন স্যার সম্পর্কে তো আমার অনেক বক্তব্য। স্যার ফ্রান্সে গিয়ে ঈদ করবেন, স্যার ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, মানে স্যার বাংলাদেশে ঈদ করার মতো মানুষ কিনা? উনি তো বাংলাদেশে ঈদ করেন, উনি তো কষ্টে বিপদে পড়া, ওই যে 18 মাসে ঈদ 2-1টা করতে হয়েছে, এটা তো উনি অনেক বিপদে ছিল ওই সময়। উনি ঈদ করতে চায়নি বাংলাদেশে, উনি আমেরিকা, কানাডা, ফ্রান্স এগুলোতে ঈদ করার, উনি সেই জন্য ঈদের আগে আপনারাও তো খোঁজাখুঁজি করবেন যে উনি কোথায় ঈদ করেছেন, উনি কোথায় নামাজ পড়েছেন, উনি কোথায় গরু কোরবানি দিয়েছেন, উনি কাকে কাকে মাংস দিয়েছেন কিনা, দেননি, নানান কথা বলবে। এত কথা বলার সময় আছে নাকি? উনি আগের দিনে ফ্রান্সে চলে গেছে। এটা তো পজিটিভনেস আমরা দেখতে হবে যে উনি আশা করেছিলেন যে মানে উনি কোরবানি দেন না, উনি কোনোদিন কোরবানি দেন নাই, আপনি এত খোঁচাখুচি করবেন কেন? উনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে কোরবানি আমি দিতে যাবো কেন, কি কারণে আমি মাংস বিলি করবো, কি কারণে ধনীর গরিবদের সাথে মিশবো, দরকার কি? উনি সেই জন্য আগেই, আমি আবারও বলছি, 18 মাসে 2-1টা ঈদ ঢাকায় করতে হয়েছে, এটা ওনার কষ্ট হয়েছে, কষ্টটা আমি বুঝেছি। ওনার ভিতর অনেক কষ্ট, ওনাকে জোর করে ঈদের নামাজ পড়ানো হয়েছে, ওনাকে জোর করে কোলাকুলি করানো হয়েছে। উনি সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য এবার ফ্রান্সে চলে গেছেন। বলেন। না, এটা মানে সবকিছু মিলাইয়া তারপরে যে আপনার ডোনাল্ড ট্রাম্পের নিয়ে যে কথা বললেন আপনি, যে 5 স্টার হোটেল, আমিও আপনার কথার সাথে একমতই। ওনাকে তো আর হোটেলে রাখা যাবে না, ডোনাল্ড ট্রাম্প সাহেবকে। ওনাকে একেবারে ওই ওনার যাতে বেঁচে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, সেই জন্য মানে পায়ক পেয়াদা যা লাগে, ওনার খাওয়া দাওয়া সবকিছু মিলাইয়া যদি এমন করে, আমরা ওনাকে দেখতে যাব, পয়সা দিয়ে দেখতে যাব, আমরা কোনো বিনা পয়সায় দেখতে যাব না। তাহলে আমাদের এই যে সারা বিশ্বে আমাদের এই ট্রাম্প সাহেবের মাধ্যমে আমাদের পরিচিতি। আমি এখন এখানে বলে, বাংলাদেশের কোন ভবনটা হোয়াইট হাউসের মতো লাগে? হোয়াইট হাউস বঙ্গভবনে রাখা যায়, ওখানে উনি পায়চারি করতে পারবেন, ঘাস আছে ওখানে। তারপর বাংলাদেশের হোয়াইট হাউস কোনটা? বঙ্গভবন, এটা তো সাদা। তো সাদা ভবনে যদি ডোনাল্ড ট্রাম্পকে রাখা যায়, সেটা একটা। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমি কিছু কথা বলি। ওনাকে যে এই যে স্যাক্রিফাইস করার কথা ছিল, এটা হলে আন্তর্জাতিক সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের নষ্ট হইতো। এই ঝুঁকি থেকে সরকার দেশকে বাঁচিয়ে ফেলেছে, এটা সরকারের সাফল্য। এবং যিনি কোরবানি দিতে নিয়ে কিনেছেন কোরবানি, এবং প্রচুর মানুষ এখানে দেখার জন্য আসছে, এবং আমি সেদিকে যাব না, প্রচুর মানুষ দেখতে এসছে, এবং যিনি কিনেছেন তিনিও কিন্তু আলোচনায় চলে এসেছেন। তার নাম এখন বিশ্ববাসী জানে যে কে ডোনাল্ড ট্রাম্পকে কিনেছে। ডোনাল্ড ট্রাম্পকে কিনে চারটিখানি ব্যাপার না, আপনি পারবেন না, আমিও পারবো না, রাশিয়ার প্রেসিডেন্টও পারবে না। কিন্তু বাংলাদেশের একজন মানুষ পেরেছে, ডোনাল্ড ট্রাম্পকে কিনা ফেলাইছে। ইরান যুদ্ধ, আমেরিকা সারা পৃথিবী আক্রমণ করতে চায়, ঠিক আছে, সারা পৃথিবী শাসায় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পকে আমরা বন্দি করে ফেলেছি। সো থানায় যে ছিল, ওনাকে কফি পান করানো হয়েছে, সেটা ঠিক আছে, কফি খাইয়েছে, সেগুলো মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে একটা জিনিস আমার পছন্দ হয়নি, বিভিন্ন গাড়ি টাড়িতে তাকে উঠানো হয়েছে, যে প্লেন বা চার্টার প্লেন ব্যবহার করা হয়নি,
অত্যাচার করা হয়েছে, এগুলো মানা যায় না, এটা মানতে পারবো না। কিন্তু থানায় তাকে বসতে যে কতক্ষণ রেখেছে, এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বিশ্লেষণ করছে যে ট্রাম্প সাহেব থানায় কতক্ষণ ছিলেন এবং সেই সময়টায় তিনি কি চিন্তা ভাবনা করেছেন, এগুলো নিয়ে চতুর্দিকে এখন সংবাদ মাধ্যমে আলোচনা হবে, উঠবে। তবে তার যে হেয়ার স্টাইল, কিন্তু এখানে আরেকটা গুরুত্ব সরকার দিয়েছে, ওখানে সার্বক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে বিউটিশিয়ান রাখা হয়েছে, ওনার হেয়ার স্টাইলে যাতে কোনো পরিবর্তন না হয় এইটাতে গুরুত্ব দিয়েছে সরকার। আবার শিলং সালাউদ্দিন সাহেব নাকি যে উনি ওই স্যাক্রিফাইস যাতে না হয় ডোনাল্ড ট্রাম্পকে কিনে নিয়েছেন, কিনে এখন চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে উনি নাকি ওই যে সালাউদ্দিন টুকু সাহেব ওনাকে দিয়ে কিভাবে এটা আন্তর্জাতিক সবচেয়ে সালাউদ্দিন সাহেব বিদায় পেয়েছেন। একটু কথা বলো না, যেখানে এখন দেখেন আমাদের ডোনাল্ড ট্রাম্প আসাতে আমাদের আরেকটা জিনিসও এখানে কিছুটা সরকারের জন্য একটা মানে ইয়ে হলো। আপনারা দেখছেন গতকালকে ঈদের শেষ বাজার ছিল, মানে গরুর হাটগুলা দেখা গেল আমরা এর আগে দেখতাম এই যে মানে পাগলা মানুষগুলা হুমড়ি খেয়ে শেষ দিন যাইয়া পড়তো, মানে আপনার গরুর পিছনে এই দাম সেই দাম, যেই দামে হোক গরু নিয়ে আসতো। পরে দেখা যাচ্ছে রাত্র সন্ধ্যার পরে 7টা 8টা 9টার পরে আর গরুই পাওয়া যেত না। এবারে মানে সবাই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মত্ত আছে। তারপরে এখন সবাই সরকার বলছে আপনারা সাশ্রয়ী হন, সবাই সাশ্রয়ী হয়ে গেছে, মানে 30 থেকে 40% গরু কিন্তু ফেরত গেছে। আমরা একটা ভিডিও দেখলাম আপনার ইয়েতে, এই গাবদলি গরুর হাট থেকে লাইন ধরে ট্রাক গুলো যাচ্ছে। আর এক লোকের দেখলাম মানে বলতে শুনেছে রংপুর থেকে আসছে, ভিডিওতে দেখলাম সে বলতেছে যে আমার গরুটা আমি বেচার জন্য, মানে কোনো বেরসিক লোক আসে মানে কম দামও বড় কম দাম হলেও আমি দিয়ে দিতাম, কারণ আমি ওখানে থাকার জন্য ঘাস খাওয়ার জন্য থেকে রংপুর থেকে 3000 টাকা বিকাশ করে আনাইছি। এখন যে আমি যে নিব সেই ভাড়াটাও আমার নাই। তো এখন এলো যে কি, এখন সরকারের ডাকে বা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে আর মানুষ এখন গরুটোর পিছনে উঠতেছে না, মানুষ অন্য দিকে অন্য উন্নয়নের কাজে চিন্তা করতেছে মানুষ। সুতরাং এবং দেখেন এই সরকারের বা এর মানে ইউনূস সাহেবের সরকারের আরেকটা সাফল্য আছে, সেটা আগে ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু দেখবেন 2 লাখের উপর মানুষ হজে গেছে। গতবারে গেছে 78,000, এবারে গেছে 76,000, মানে কমতেছে, দেশের টাকা সাশ্রয়ী হচ্ছে। মানে এইটা গুড ভালো কথা বলছেন। এইটা তো মানে বলবো যে আমি যাব, তোমরা যাইবে কেন? উনি ফ্রান্সে চলে গেছেন। আমি একটু দর্শকদের মতামত নিই। রাজাক ভাই, আর 5 মিনিট আছি আমরা। ঢাকায় প্রচন্ড যানজটে গন্তব্যে পৌঁছাতে দেরি হবার কারণে ক্রেতারা সময় মতো কোরবানি, এই ভাই তো আরেক প্রশ্ন তুলবে। হ্যাঁ, ঢাকার যানজট এগুলো যদি কমানো হইতো তাহলে গরু বিক্রি হইতো আরো বেশি। হ্যাঁ, ঠিকই আছে। দুদু ও জামাত ঝগড়া আর টিভি ফুল টক শো তরম গালিগালাজ। হ্যাঁ, দেখেছি খুব জমেছে। আমরা আগামীতে, আমি একটা কথা বলি, সেনাবাহিনী থেকে যারা বেরোয় ম্যাক্সিমাম বেরোয় জামাতি প্রোডাক্ট হয়ে বেরোয়। এটা মনে রাখবেন। এটা চলো কর্নেল, মেজর, ব্রিগেডিয়ার যা আছে অর্ধেক না 75% হলো জামাত। পাকিস্তান। আমরা আগামীতে ইউনূসকে গরুর নামে বাংলাদেশের সকল মেট্রো, হ্যাঁ, ইউনূস সাহেবকে আগামী কোরবানি দিয়ে একটা গরুর নাম হয়তো থাকবে ডক্টর ইউনূস। এইটা ডোনাল্ড ট্রাম্প থেকেও বেশি আলোচনা হবে। তবে পৃথিবীর একজন মানুষকে, একটা দেশের প্রেসিডেন্টকে মহিষের নাম দেয়াটা, এটা ওই লোককে উৎসাহিত করাটা পত্রপত্রিকায় উৎসাহিত করেছে। বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে, ডোনাল্ড ট্রাম্পের মতো চুল। আচ্ছা, মহিষের, এটা আমি সিরিয়াস কথা বলছি, মহিষের চুল কি ডোনাল্ড ট্রাম্পের মতো হলো? এটা তো ডোনাল্ড ট্রাম্প, অরিজিনাল ট্রাম্প তো মাইন্ড করতে পারে। আমরা সেদিকে যাবো না, আমরা আমাদের রসত্ববোধের দিকে যাই। এটা ঠিক হয়নি, এটা আমি একটু বলে ফেললাম। আমাকে এইবার একটা গান গাওয়ার সুযোগ দিবেন। জি, অবশ্যই গাইবেন। জি, ধন্যবাদ। জামাত 3 দিন পর। আমি রাজাক ভাই একটু শেষ করে দিতে হবে। ওই যে আরেকটা, আবার আমি ট্রাম্পের বিষয়টা একটু শেষ করি। এখন হোয়াইট হাউস যদি চিড়িয়াখানায় আক্রমণ করে,
চিড়িয়াখানা আক্রমণ করলে অন্য পশুদের অপরাধটা কি? আমরা এখানে তো আমরা মানবাধিকার কর্মী হিসেবে, পশু অধিকার কর্মী হিসেবে এই কথাটা বলতেই পারি। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস চিড়িয়াখানা অ্যাটাক করলো, ঠিক আছে, ট্রাম্প সাহেবকে উদ্ধার করে নিয়ে গেল, কিন্তু অন্য প্রাণীগুলো, বানর আছে, হরিণ আছে, জেব্রা আছে, ওরা যে নিহত হবে এটার দায় কে নিবে? রাজ্জাক ভাই 1 মিনিটের মধ্যে বলে শেষ করবেন। এটা দায় মানে এখন মানে আমরা নিতে হবে। স্যারের উপর দায় আবার তো লাভ নাই। স্যার তো সর্বকিছু সবকিছুর ঊর্ধ্বে। স্যার বা এই সরকারকে আপনি ইয়ে করতে পারেন না। তারা কিন্তু আমাদের পৃথিবীর সর্বশক্তিমান যারা আছে তাদের দ্বারা নিয়োজিত। সুতরাং আমাদের সেখানে আমাদেরকে সম্মান করতে হবে। এখান থেকে কোন বেরসিক একটা লোক আবার এই বিয়েটা মহিষটাকে কোথেকে বাইর করিয়া এটার নামকরণ করছে আপনার এটা। তবে সর্বশেষ আমি আপনার আমাদের আজকের এই আলোচনার প্রেক্ষিতে ছোট 2টা লাইন বলে আমি শেষ করি। সেটা একটু হয়তো সিরিয়াস হয়ে যাবে। আমরা যত ফানি করি না কেন, বাংলাদেশের অবস্থা ভালো না। আমরা বলতাম যে আমরা আপনাদের এখানে যখন মানুষের কাছে বলতাম যে বাংলাদেশের দারিদ্র সীমা 18 থেকে 48 চলে আসছে, অনেকে মনে করতো যে এটা কাল গল্প, কারণ এটা আমাদের কথা না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের কথা। আজকে মানে আমাদের কোরবানির সময়, আমাদের বিভিন্ন উৎসবের সময় যখন কেনাকাটার মানে আপনার অবস্থা আমরা দেখি, তখন এটা আমরা উপলব্ধি করতে পারি। আজকে যখন কি আপনার যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছেন, তারা তখন বলে যে আমি ফাঁসির মানে রশি নিয়েই বাংলাদেশে ফেরত আসতে চাই, তখন চারিদিকে একটা আপনার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তারা এখন নতুন একটা উপসর্গ তৈরি করে এখন মূল দেশের সংকট গুলাকে ঢাকার চেষ্টা করতেছে। এই ঢাকে তারা কিন্তু রেহাই পাবে না। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, যেমন আজকে আমি আমার মেয়ের বাড়িতে গেলাম, উবারে যাওয়ার পরে আমি বললাম যে ঈদটা কেমন হইলো? 30% লোক তো মানে মাঠেই নাই। তারা তো মানে এই 30% লোক তো আজকে কোরবানি দিতে পারে নাই। আজকে মানে 7-8-10 লক্ষ ছেলে মেয়ে যারা আপনার মানে আর কি অন্য পার্টির মানে আওয়ামী লীগ ছাত্রলীগ করতো, তারা আজকে পলাতক, তারা আজকে ঘর ছাড়া। তাহলে এখানে এই টোটাল যে বিষয়গুলা আছে, এগুলাকে ঢাকা দেওয়ার জন্য এক একটা সময় এক একটা মানে আপনার জিনিস তারা আবিষ্কার করে। আজকে মেট্রো রেলের ব্যাপারটা বলেন আপনি, এই মেট্রো রেল বড় বিপদ আছে রাজ্জাক ভাই, বড় টাইম সংকটে আছি, অনেক বড় টাইম সংকটে আছি আমি, মানে পার হইতে হবে একটু, মানে একটা বিপদের মধ্যে তারপরে লাইভ করছি, এর জন্য শর্ট করছি। জি, কথাটা শেষ। এই বাংলাদেশের আমরা আজকে বাংলাদেশের এটা কঠিন সময় দেখেই তো এইসব কথাগুলো বলছি। এই কঠিন সময়টা কিন্তু বাংলাদেশের মানুষ আর বেশি দিন সহ্য করবে না। বাংলাদেশের সেই সময়টা আসতেছে, এখানে একটা সুনামি আসবে। সুনামি আসিয়া এইসব কাদা ময়লা সমস্ত ভাসাইয়া নিয়ে বাংলাদেশটাকে পরিষ্কার করবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। একটা খবর শুনলাম, সত্যিকারের হোয়াইট হাউস থেকে কোনো একজন নাকি বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে ফোন করেছিল। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, এটা উচিত হয়নি আক্তার জামান, আপনার সাথে মিলিয়ে আমি বলি উচিত হয়নি। আমরা একটু টান করেছি, হয়তো ক্রিটিসাইজ করেছি, ফান করলেও ক্রিটিসাইজই ভিতরে ছিল। এটা উচিত হয়নি একটা দেশের রাষ্ট্রপ্রধানকে একটা মহিষের নাম দেয়া, উচিত হয়নি। এটা নিয়ে পত্র পত্রিকা এত হই হুল্লোড় করা উচিত হয়নি। এটা একটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার। আমাদের কোথাও যদি এরকম একটা পশুর নাম রাখাটা ঠিক আছে, কিন্তু বিশ্বের ক্ষমতাশালী একজন প্রেসিডেন্টের নাম একটা মহিষের নামকরণ করা হয়েছে। এটা বাংলাদেশ সরকারকেও বাধা দেওয়া উচিত ছিল। বাংলাদেশের মেইন স্ট্রিম পত্রিকাগুলো এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখালেখি করেছে, এটা হলো অবাক করার ব্যাপার। এটা তো আমার মাথায়ও আসতো না। ডোনাল্ড ট্রাম্প নাম দিয়েছে ঠিক আছে, কিন্তু আপনি পত্র পত্রিকা এইভাবে হাইলাইট করে সারা পৃথিবীতে আলোচনার শিরোনাম করেছেন ডোনাল্ড ট্রাম্প। দিস নট গুড। এটা মানা যায় না, এটা ঠিক হয়নি। ডোনাল্ড ট্রাম্প যেই ধরনের লোক হোক, তার সমালোচনা হবে অন্যভাবে। এই মহিষের সাথে গরুর সাথে এটা এখন ডোনাল্ড ট্রাম্পকে যদি কোরবানি দেওয়া হইতো, ওই গরুটাকে মহিষটাকে যদি কোরবানি দেওয়া হইতো, বলে হইতো যে ডোনাল্ড ট্রাম্পকে স্যাক্রিফাইস করা হয়েছে বা কোরবানি দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প শেষ। এইটা তো আরো খারাপ একটা জিনিস, আরো খারাপ হতো দেশের জন্য। যাই হোক, সেখান থেকে যাতে আমরা বাঁচতে পারি। আমি ফজলুর রহমানকে লাইভে আনেন, জি আমি আর লাইভ টাইপ করবো না। আমেরিকান অ্যাম্বাসেডার টেক্সট সালাউদ্দিন অ্যাবাউট দিস ম্যাটার, হতে পারে
হতে পারে মাকসুদ আলী বলেছেন, ঠিক আছে, হতে পারে যিনি ডোনাল্ড ট্রাম্পকে কিনেছেন তাকে কনভিন্স করা হয়েছে যে ঠিক আছে আপনার কোরবানির দায়িত্ব আমরা নিলাম, ওগুলো আপনাকে দিয়ে দিব, আপনি যত টাকা দিয়ে কিনেছেন। এটা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে আমি মনে করি অনেক পিছিয়ে দিয়েছে। এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এত আলোচনা একটা মহিষের নামে উচিত হয়নি। মেইন স্ট্রিম পত্রিকাগুলো যারা করেছেন উচিত হয়নি। এই যেহেতু নাম চলে এসছে রয়টার্স বা অন্য রাজ্জাক সাহেব যেটা বললেন, আরো অন্যান্য পত্র পত্রিকা মিডিয়াগুলো তারাও নিউজ করেছে, এটা বাংলাদেশের জন্য কখনো মঙ্গলজনক নয়। জি, কারণ আমি হতে পারে না, না ওই গরুর নাম মোদি নেতানিয়াহু ছিল, এটা উচিত না। এগুলো একটা মানে কি বলবো, মানে আমাদের মানে ওই যে রুচির নিম্ন রুচির বহিঃপ্রকাশ। সো আমরা রাজ্জাক ভাই কিছু বলবেন, আমি আর গানটা ছেড়ে দিয়ে শুধু চলে যাব। জি না ঠিক আছে, না আরে আমাদের এখানে বলার কিছুই নেই। যেটা আপনি বলছেন যে আজকে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা যখন কি প্রথমে উঠলো সরকার পক্ষ থেকে, তখন সেটাকে মানে প্রশমিত করা উচিত ছিল এবং প্রথমে সেটাকে একটা দুঃখ প্রকাশ করা উচিত ছিল এবং জনগণকে আহ্বান জানানো উচিত ছিল যে আমরা মানে একটা শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান হোক আর মানে কম শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন, অন্য একটা রাষ্ট্রের প্রধানকে আমাদের সম্মান করা আমাদের মানে নৈতিক দায়িত্ব। আমরা তখন যদি সরকার পক্ষ থেকে সেই আহ্বানটা জানানো হইতো, তাহলে আজকে হয়তো আমাদের যে মানে যে রাষ্ট্র, যিনি ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র বা সরকার, মানে এই বিষয়টাকে মানে হয়তো মানে আপনার অন্যভাবে নিত না। এখন যদি তারা এটাকে সিরিয়াসলি না, এটা আমাদের জন্য আসলে সত্যি মানে আমাদের জন্য একটা শঙ্কার ব্যাপার। যে একজন বলছে গরুর নাম ছিল ইমাম খোমেনি, কারো নামে গরুর নাম, পশুর নাম, গরুর নামই থাকবে, এগুলো উচিত হয়নি, এগুলো উচিত না। অতীতেও যদি হয়ে থাকে সেটা উচিত হয়নি, এখনো যদি হয় সেটা উচিত হবে না, হচ্ছে না, আগামীতেও যাতে না হয় সেই তবে রাজ্জাক ভাই আমি আর একটা বিষয়টা বলে দিই, এই যে ডোনাল্ড ট্রাম্পকে ওই স্বরাষ্ট্রমন্ত্রী কিনে নিয়েছে বা এটা কিন্তু স্বাভাবিকভাবে হয় নাই। এটা কিন্তু কোনো মানে উপর লেভেলের কোনো জায়গায় এটা মানে সমালোচনা হয়েছে, ভীষণ সমালোচনা হয়েছে, যেই কারণে সরকার এটা করতে বাধ্য হয়েছে। জি না সরকার এটা তো আমি যেটা আপনাকে প্রথম দিকে বললাম, সরকার তো প্রথম দিকে যখন কি এই জিনিসটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, তখনই তো সরকার এই বিষয়টাকে টেক আপ করা উচিত ছিল। টেক আপ করে একটা দুঃখ প্রকাশ করে এবং জনগণকে আহ্বান জানানো উচিত ছিল যে আমরা একটা দেশের প্রধানকে এইভাবে অপমান করতে পারি না, আমাদের এটা উচিত না। হ্যাঁ, তাহলে আজকে যে কথাটা উঠছে ওই সরকারের পক্ষ থেকে হয়তো এই উদ্যোগটা নেওয়া হইতো না, বা ওই সরকার একটা মানে আপনার আজকে মানে ওকে যাকে স্যাক্রিফাইস না করা হয় এই কথাটা হয়তো উঠতো না। জি জি জি